আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭১। ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়ক বাতির অতিশয় আলোর বীরে আবির অন্তজ্ঞানীয় মনের উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিসংখ্যায় আবিরের ভ্রুযুগল কুঁচকে আছে। চেহারার লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের উজ্জ্বল চাঁদে আনমনে নিজের চাঁদকে খুঁজছে। হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে আয়ত্তায় রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটা আবিরের অজানা নয়। গত বছরের দেওয়া ডায়মন্ডের রিংটা প্রথম প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না মেঘ। হালিমা খান কয়েকবার জিজ্ঞেস করেছে, এটা কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানবীর বহু কণ্ঠে ওই সিচুয়েশন সামলিয়েছিল। তখন অনেকে মেঘকে বুঝিয়ে আংটি খুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সে সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কে আতঙ্কে ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবির এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। তার ছোটোখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়া না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ৯টার পরপর মেঘকে কল দিতে দিতে রেডি হতে লাগলো। পরপর ২বার কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসতেছে। আবির তাড়াহুড়োয় অফিসে চলে গেছে। তানবীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্পেরো ড্রিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিররা যা কিছু অগোছালো রেখে আসছিল সব গুছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে। তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল, সেগুলো করাতে হবে। কাজ শেষ করতে করতে কমপক্ষে ১২টা ১টা বেজে যাবে। এদিকে বন্যার ক্লাসে একা একা জিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছে। মিনহাজের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখলো। পেছন থেকে দেখতে অবিকল তানবীরের মতো। মনা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাত প্রায় ৩টা পর্যন্ত তানবীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়ে কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানবীর যে বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধঘুমে তলিয়ে গেছে। তানবীর ২-১বার মৃতস্বরে ডেকেছে। বন্যা ঘুমের ঘরে শুধু হু হু করেছিল। তারপর বন্যার আর কিছুই মনে নেই। গতকাল সারাদিন একবারও তানবীরের সাথে কথা হয়েছিল, সেটা মেঘের ব্যাপারে। মেঘকে সব কিছু বলে দিয়েছে কিনা সেটা শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলাই তানবীর রাগে সরে বলেছ, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলা। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানবীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানবীরকে কল দেওয়ার সাহস পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পেছন করতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটা পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগী স্বরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট, বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি, 2nd ইয়ার। কোথায় কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য যে একজনকে ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না, তাই সরি বলছি। ইচ্ছাকৃত ভাই ডেকে সরি বলতে আসেনি। মুখে মুখে কথা বলছো আবার, এজন্যই বলি মেয়ে মানুষ আসলেই বেজাল। বন্যা একটু রাগী স্বরে বলল, আজব মানুষ তো। বন্যা যেই ছেলেটাকে ডেকেছিল, ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, সরি, ওর কথা কিছু মনে করো না আপু। বেচারা 3 দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করতেছে। বন্যা মুখ ফসকে বলে ফেলল, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপ হবেই। দুজনে কপাল কুঁচকে রাগি রাগি বাপ নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যা মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। বিনহাস আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইল, এভাবে ছুটছিস কেন? আর ছেলেগুলোই বাকি। বন্যা নিজের কপাল চাপড়ে থতমত কণ্ঠে বলল, আমি ভাবছিলাম উনি। মিনাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি সরে একসঙ্গে বলে উঠল, ও। বন্যা রাগে সরে বলল, ফাজলামো করিস না। মিনাজ হেসে জিজ্ঞেস করলো, তানভীর ভাইয়াকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকেই দেখিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল,
প্যারা নিও না বিটু, ভাইয়া আসতেছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল। উনি আসবে? সত্যি? তবে মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না। যে আসছে শুনছে অমনি লাফায় উঠছে। মেয়ে মানুষ, বুক ফাটবে তবু মুখ ফাটবে না, তবু মুখ ফুটবে না। মনা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল উনি আসবেন কি না? উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশনি আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন, আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে গেছে। বন্যা আশপাশ তাকিয়ে দেখলো ওই ছেলেগুলো আর দেখা যাচ্ছে না। এদিকে তানবীর আসবে কিনা এটা বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানবীরের নাম্বারে কল দিল। তানবীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানবীর হেসে বলল, আর একটু অপেক্ষা করুন, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষা করছে। বারবার ফোন বের করছে কিন্তু কল দিতে পারছে না। আকম্বাদ আগে দেখা হওয়া দুটো ছেলের মধ্যে এক ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটা ঠোঁট খানিকটা প্রশস্ত হলো, মৃদুস্বরে বলল, আগে নাও, তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কেন ফুল নিব? এর মধ্যে তানবীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে দাঁড়ালো। বন্যা নিবু নিবু চোখে তানবীরকে দেখছে। তানবীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানবীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগে আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়া উল্টো ফলে গেছে, এই খুশিতে ফুল দিতে আসছে। তানবীর কণ্ঠস্বর 3 গুণ বাড়ি করে জানতে চাইল, কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপুর কথাটা বলছে 1 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানবীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবেন না। তানবীর বন্যার হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আঁকিতে একবার তানবীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদদোয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি করছে তোমার সাথে? কন্যা তড়িৎ বেগে বলে উঠল, না না, ওই রকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গেছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোমার রাগও হয়? মোনা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে এত বড় হয়েছি, তার মন মতো কিছু না হলেই ফুস করে ওঠে, ইদানিং আপনাদের দেখছি। তানভীর গলা কাকানি দিয়ে মোলায়েন কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছ আসলে তেমন না, আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলেই তানভীর মৃদু হাসল। বন্যা ভ্রু উঁচিয়ে উষ্ঠ বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, আর জানতে চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করল, মেঘ কোথায়? এই যে দেখছো। আমি বুঝাতে চাই অ, আর তুমি বুঝো ক। তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল, আসলেই আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন? বসতে বলছি। বন্যা চুপচাপ উঠে বসলো। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিরর সেই দৃশ্য দেখে মুচকে হাসলো। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বনাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে, নিরুদ্বেগ সেই চাহনি। এই চোখের বাসা বোঝার সাধ্য কারণেই এভাবে তাকানোর বন্যার থুতনিতে বাজ হয়ে আছে। তানভীর গম্ভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভ্রু কুঁচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করছিলে। আমি তো তখন মজা করছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীর হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজেই হাত বেরিয়ে ডালগুলো হাতে নিল।
পরপর বাইকে বসে পড়ার পরের মতো সুপরিচিত জায়গায় এসে বসলো। তানবীরের সাথে একা বের হলে তানবীর সবসময় এখানে নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। মনা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। মনা ঠান্ডা স্বরে বলল, মিথ্যা কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানবীর ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ও, তার মানে এমনিতে ভালো লাগে না? বনা ঢুক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে বোধ হয়। আবির ভাই কোথায়? রাজশাহী। বন্যা আতকে উঠে জিজ্ঞেস করলো, রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে, চাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবে? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো, কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আমি শান্ত শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়, ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিন কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই, নেট পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলেছিল সেটা কি মিটছে? দেখ, কিসের ঝগড়া? দুই স্টাফের ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠাইছে? যেন বিশাল কিছু হয়ে গেছে। তানবীর মলিন হেসে জিজ্ঞেস করলো, কবে আসবে? আসছি যেহেতু এখন বললেও কাল চলে যেতে পারবো না। চাচু আগে আসতে বলেছিল আমায়, আমিও পাত্তা দেইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু করতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে চলে আসব। আচ্ছা, সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে শুধালো, তানবীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছে না, কল রিসিভ করছে না, কষ্ট লাগতেছে ভাই। তানবীর কিছু বলার আগেই আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজ মুখলিস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরের গলিতে ঢুকতে দেখলেই ওনার রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবি সারাদিন অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরেছে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাইরে। হালিমা খান কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করায় উনি শান্ত গলায় বললেন, খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্রই আবিরের আরো বেশি খারাপ হয়ে গেছে মন। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পরপরই কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পায়নি। হালিমা খান বলেছেন জানেন না, মালিহা খান বলছেন হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানবীরের কল দিচ্ছে, তানবীর সকাল থেকেই ব্যস্ত। তানবীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানে দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহীতে এসেছে ঠিকই, কিন্তু মন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না। ও কি করছে, কেমন আছে, কিছুই জানতে পারছে না। দেখে আবিরের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অফিসের কাজে বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এজন্য কি আমায় কল রিসিভ করছে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেল থেকে অফিস থেকে বের হয়েই মেঘকে কল দিল। বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানবীরকে কল দিল। তানবীর কল রিসিভ করতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাইরে। কেন? বাসায় কেউ বাসায় কেউ কল রিসিভ করছে না। তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আব্বুকে ফোনে সব বলে দেব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানবীর রাজবাড়ী কণ্ঠে বলল, বড় আব্বু এখন কথা বলার অবস্থাতে নেই। কেন, কি হয়েছে? সিফাত ভাইয়া বাসায় আসছেন। হোয়াট? হোয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আব্বু গিয়ে নিয়ে আসছে? না না, বড় আব্বু কিছু জানেন না, হুট করেই চলে আসছে। এখন আর কি, রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিবে বোধ হয়। আবিরের কণ্ঠ 3 গুণ বাড়ি করে বলল, সিফাত বাসায় আসছে, অথচ আমায় কেউ জানায়নি কিছু। তুই বাইরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হইছি। বের হইছিস মানে? কোথায় বের হইছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে, আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎই ওকে নিয়ে বের হতে হলো কেন? সব ঠিক আছে তো? আবির একের পর এক প্রশ্নে নাজেহাল তানবীর। ঢুক গিলে ছোট করে বলল, সিফাত ভাই আর হাব্বাব আমার সুবিধা লাগেনি। কি হয় বলা যায় না, তাই আগেভাগে বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দেব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়। হুম। আবির বাসায় নেই আজ 3 দিন হতে চলল।
এই 3 দিনে মেঘের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পায়নি আবির। তানবীরকে কল দিলে বেশিরভাগ সময় বাইরে পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসার গত 6 মাসের জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলেও যেতে পারছে না। সবকিছু ঠিক থাকলে আজকে মেয়েকে প্রপোজ করতো আবির। প্রপোজ করে বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখতো। কিন্তু এগুলো কিছুই হলো না। মেঘকে ছোটখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখন কিছুই বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানবীরের সাথে কথা হয়নি আবিরের। তানবীরের প্রচণ্ড মাথা ব্যথা। ওষুধ খেয়ে সে যে রাতে ঘুমিয়েছিল এখনো ওঠেনি। সিফাত কেন আসছিল, কি বলছে, এগুলো জানতে আম্মু, মামুনি, আব্বু, চাচ্চু সবাইকে কল দিছে আবির, অথচ কেউ কিচ্ছু বলছে না। মালিহা খান বলছেন উনি কিছু শুনেননি। আলী আহমদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসায় এলোমেলো অবস্থা দেখে আবির ফুপ্পিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলেটার ব্যাপারে আলী আহমদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পর রুমে আসছে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল। সেই ছবি এখন গুছাতে হচ্ছে। দিশাবিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পূর্ণ ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরি টরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা। রাকিব, শোন। হ্যাঁ বল। আমাদের বাসায় একটু যাবি? বাসার কি অবস্থা কিচ্ছু বুঝতে পারছি না। কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলে 10টা জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাস খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগে আমি সেখানেই উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারলো না, মুখের ওপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকা ফিরেছে। বেলা 11টা বেজে 47 মিনিট। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ডে থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে চমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োয় সে সাজানো আলোকসজ্জায় খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন, বাবা, ভালো আছো? আবির কোনো রকমে ভালো বলেই ভিতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কিচেনে করছেন। আবির আশেপাশে কাউকে না দেখে বেগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজা। রুম সম্পূর্ণ ফাঁকা। বিছানা টান টান করে বিছানো। এত গোছানো মেঘের রুম কখনো দেখিনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানবীর, মিম, কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবির নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। এতক্ষণে আলী আহমদ খান, মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ বাড়ি করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো? আবিরের শরীর কাঁপছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানেই আছে। মানে, কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদুস্বরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক? আবিরের কানে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে। সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবির দু চোখ টকটকে লাল হয়ে গেছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনের শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দু হাতে দু চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানবীর কোথায়? মুজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমদ খান মুজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবির কৃষ্ণলাল চোখ আগ্নেয়গিরি লাভার নেই রক্তাভ বর্ণ ধারণ করেছে।
বুকের বাঁ পাশে বক্ষস্পিঞ্জরে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্ক হুমকে দিয়ে পড়ছে। এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আতরে আদলখানা ভাসতেছে। 19 ঘন্টা পর ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারোর সাথে কোনো যোগাযোগও ছিল না। তানবীরকে শখানেক কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির 2 হাতে মাথা ছেড়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করলো, আমি কিচ্ছু বিশ্বাস করি না, সত্যি করে বলুন, মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ড্রাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাড়িতে আরেকটা মানুষও নেই। বাহিরে ডেকোরেশনের লোকজন হাউকাউ শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রীতব কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনে সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি মেঘকে ঠিক আমার করে নেব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে বলে উঠলেন, কি সব আবল তাবল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির বেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু চাচ্চু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনা করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দিন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনো দিন কোনো আঁচড়ও পড়তে দেব না, প্লিজ। আলী আহমদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামুনিকে ভালোবাসো, এটা কোন দিন বলছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় 5-7 মিনিট আবির আর আলী আহমদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাইরে, তবু বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বুঝাচ্ছে মেঘের কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না। তানভীর সব কিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমদ খান বেশ ক্ষুব্ধ। মুজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, মামুনি, তুমি তো জানো মেঘ কোথায়, প্লিজ বলো। বিশ্বাস করো, আমি তোমার মেঘকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগেই আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি এই যে অবস্থাতে আছি সবটাই তার জন্য। গত 9টা বছর বুকের উপর পাথর রেখে নিজেকে আবেগের উপর চেপে রেখেছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়ে মেয়েকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে আর কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরে সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো, আমি অন্য কিছু শুনতে যাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়? আলী আহমদ খান রাজবাড়ী কণ্ঠে বললেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্রই আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের উপর থাকা কাঁচের জগ শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করলো, মেঘ আমার নেই মানে? মেঘ আমার মানে আমারই, মৃত্যু মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানিভর্তি কাচের জগ সাথে থাকা 2টা গ্লাস পরে পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিজরা দুচোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা যেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথাও বলতে পারছে না। আবার আলী আহমদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে। আলী আহমদ খান কপালে বাস ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। আকম্বাদ এলোপাতাড়ি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। 2 হাত পিছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি,
মেঘ কোথায় বলুন, নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি, মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন, ছোট করে বললেন, আবির, মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচ্ছ। মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হওয়ার আগে আলী আহমদ খান রাগী সুরে বললেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নীরের দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমদ খানও বরাবরের নেই কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পিছন থেকে হাত সামনে এনে কপালের পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজস্পূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে আমার সামনে মেঘ না আসলে। বাকি কথা বলার আগে আলী আহমদ খান আঁতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আলী আহমদ আবির হাতে রিভলভার দেখে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হয় মেঘকে এনে দিবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে জলদি তানবীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এক্ষুনি আসতেছে। আলী আহমদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে তপ্ত স্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির, আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নও। ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবির দু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকনো মুখ, তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চেষ্টা করলো। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচ্চু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। গত 6 বছরে অবুস মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল, কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক যাই হয়ে যাক না কেন, আমি বেঁচে থাকলে কোনোদিন ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতাম না যে আমারও খেয়ে লাগবে। হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান এভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু, আমি সত্যিই দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সবসময় আপনিই বলে এসেছেন, কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয়, সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের দু চোখ বেয়ে সচ্ছল গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খান নীরবে কাঁদছেন। আলী আহমদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না। বুধ শক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিন এভাবে কাঁদতে দেখেননি তিনি। আলী আহমদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, প্রিয় মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আঁতকে উঠছেন। মোজাম্মেল খান চোখ ছলছল করছে। অতি সম্পূর্ণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ গড়িয়ে দেয়াল ঘড়ি তাকিয়ে তাকিয়ে বেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমদ খান, মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হতে তানবীরকে কল দিচ্ছেন। আলী আহমদ খান আবিরকে বোঝানোতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। আকম্বত আলী আহমদ খান নজর মেন গেটের দিকে পড়ে। মেন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আঁখিতে উদ্বেগ স্পষ্ট। ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরও কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষস্পিন্দরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ধপধপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডেই মস্তিষ্কের একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরো 7-8 মাস আগেই মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আর চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে, নিঃশ্বাস ফেলতে পারছে না। এমনকি জোরে চিৎকার করেও কিছু বলতে পারছিল না। আলী আহমদ খান নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘোরালো।
সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি, কাঁচা ফুলের গহনা পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের ঝাড়বেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরো বেশি রমণীয় লাগছে। মুখ বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটে আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অবিক্ষুব্ধ হয়ে রইল। অন্যমনস্কতায় আবির দু চোখ বেয়ে তখনও নিরবধি অশ্রু পড়ছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তেই আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলী আহমদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যহিতভাবে ছুটল, মেঘের ঠিক সামনে গিয়ে দু হাঁটুতে বর ফেলে দপ করে বসে পড়ল। আবির অব্যহতি ছুটল। আকম্বাদ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হাতে জাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করলো। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর গারগড়িয়ে আম্মুর পানে তাকালো। সকলে নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছে। মেঘের ভিতরে চলমান তোলপাড় সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদরের স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত ৩-৪ দিনে বুকের ভিতর যে জ্বর চলছিল, সেই জ্বরের সমাপ্তি ঘটেছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উদ্ধাত্ত করে তুলেছিল। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ডুব গিলছে। বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। আকম্বাদ তানবীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল, চোখ বেয়ে যদি এক ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপও নষ্ট হয়, তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু আর পার্লারে যেতে পারবো না। মেঘ তানবীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করলো। তানবীর সামনে গিয়ে যে ফ্লোর থেকে রিভলভার ওঠাতে যাবে, অমনি আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। ওইটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না। আজ থেকে এটা আমার কাছেই থাকবে। তানবীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানবীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টামি স্বরে বললেন, ভাইজান, তুমি যেন কেন কিনছিলা আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক, সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে, আর আমার মেয়ের জামাইয়ের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি। নিরাপদে রাখতে না পারলে বুঝাবো পরে। তানভীর 2 ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়ে বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরের কান্না থেমে এসেছে। আলী আহমদ খান চাপা স্বরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস? মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরো আগে থেকে জামাই ডাকা উচিত ছিল। শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবেই জিতে গেছি আমি। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চ্যালেঞ্জে জিতেছিস বলেই তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগেই বলেছিলাম, চ্যালেঞ্জে তুই জিতলেও আমি হার মানব না। দেখলি তো, আমি হার মানিনি, আর মানবও না। আরেকটা কথা, খুশি হয়েছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচাতে আসিস না। দোয়া কর যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পিছন পিছন যেতে যেতে শুধালেন, তুমি কি বলছো ভাইজান? বুঝিয়ে বলো। তানবীর কিছু বলতে যাবে, তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢুকেছেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেঘকে দেখেই গলা খাকানি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হই হুল্লোড় শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে সেরে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আবির মিটিমিটি হাসছে। আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখছে, চোখ মুখের ইশারায় সেটাই বোঝাচ্ছে। ওদের বাসার সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিহা খান সবার পেছনে ছিলেন। উনি ভিতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, কাঁদছিস কেন?
আলী আহমদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার এতে দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলে ছেলের করুণ পরিণতি দেখতে পারতে। তখন তুমি ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু, তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলছেন। কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করলেন। সেখানে তোর আব্বু নিজে থেকেই যে সিদ্ধান্ত নিয়েছে, আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমার তো খুশি হওয়ার কথা। তারপর আমার তোকে নিয়ে একটু ভয় ছিল, তুই রাজি হবি কিনা। তখন তোর আব্বু বলল, তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যেন তুই আসার আগ পর্যন্ত বাসায় কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিয়া খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? ওই শীতল চোখে মালিয়া খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিয়া খান যে এসব কিছুই জানেন না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগেই আলী আহমদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকিশরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি কিনা। কি সুন্দর দৃশ্য! মালিহা খান কপাল গোটালেন। মোজাম্মেল খান আশ্চর্য নয়নে তাকালেন। আবির ব্রুকুচকে এগিয়ে গেল সোফার কাছে, পিছু পিছু মেঘ এগিয়ে গেল। মালিহা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলের কথা বললেন? কি হয়েছে? আলী আহমদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করে খুলে রেখেছিলাম। বিশ্বাস করব না, মিনিটে 2-3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিস ফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দেবেন। অন্তত পক্ষে 10,000 কল আশা করছিলাম। আবির ব্রুকুচকে বাড়ি কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ভাবি, আমি এই কথাটাই ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারেন না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মালিয়া খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরে আরো 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি, মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফরমাল কথাবার্তা, যেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই থেকেই আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পসেসিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরে তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবিরের হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহরে ঘুরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমাদের মেয়েকে চিনে, তাদেরকে সাথে দেখা হলে বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলাই উনি বিষয়টা পাত্তা দেননি, উল্টে আমায় যা খুশি তাই বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমি অনেক দিন ভাইজানকে কিছু বলতে পারিনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর হয়ে গেছিল। দেখলাম আমার বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরকে বাইক থেকে নামছে। আমি আনমনে সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসায় গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখছে কিনা জানি না, কিন্তু সেদিন আমি আবার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গেছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না।
আলী আহমদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবির এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম। তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছাই, দেশ আসছে তার ইচ্ছাই, বাইক কেনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, তাছাড়াও বাকি যা কিছু করছে তার সব কিছুই আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কেন কিছু করতে বারণ করলেও কেন বারণ করি সবসময় সেটাই বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালে অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো না, জানো না? ছেলের বয়স 20-25 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলের কেন হয় জানা নেই। আমাদের সম্পর্কে আমি যেই ফাটলটা ধরতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবার হওয়ার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতা যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটা করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবির যখন যা প্রয়োজন ছিল নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারো মুখে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্স ছিলাম। এটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু। আপনি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যিই আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাকে অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশে মানুষ কি বলল, সমাজ আপনাকে কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে বাসায় কোন ছেলের মন খারাপ, কোন মেয়ের মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমলো। তবুও বলবো, আপনি সত্যিই একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম, বন্ধুর মতো, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন করে কিছু বলতে ভয় পেতাম, তবু সাহস নিয়ে নিজেকে গুছাচ্ছিলাম। বাসায় মেঘকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপ্পির সাথে আমার পরিচয় হলো। ফুপ্পির সম্পর্কে, এ বাসার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। সেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন। সেই বয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথে ঠিকমতো কথা বলতেও সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির বেড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো।